সকালের ভাত চাপবে বলে ভাড়ার ঘরে চাল বের করতে গিয়ে সিন্ধুজা নিজের মনেই হেসে ফেলল। মুষ্টির চাল নতুন করে জমছে। সেই ছোটবেলা থেকে ঠাকুমাকে দেখেছে, হাঁড়িতেই যখনই চাল তুলতো সেখান থেকেই 3 মুঠো চাল পাশে রাখা এইসব বড় মাটির হাঁড়িতে ফেলতো। ঠাকুমার ন্যাওটা সিন্ধুজার বেশ মজা লাগতো। অমন ফর্সা ধবধবে হাতে গোটা 5 চুড়ির ঝংকারে ঠাকুমা যখন ঝনাত ঝনাত শব্দে 3বার চাল ফেলতো তার খুব ইচ্ছে করতো। ব্যাপারটা কেমন খেলা খেলা লাগতো। কিছুটা বড় হওয়ার পর যখন জ্ঞান বুদ্ধি হলো, বয়সের ধর্মে প্রতিটা ঘটনার পিছনে কারণ অনুসন্ধান করতে লাগলো। তখন একবার সিন্ধুজা ব্রজমালিনীকে জিজ্ঞাসা করেছিল, ঠাকুমা, কেন তুমি প্রতিবার চাল নেওয়ার সময় 3 মুঠো চাল তুলে রাখো? উত্তরে ব্রজমালিনী বলেছিলেন, ওরে সিধু, অসময়ে এটাই দেখবি সব থেকে কাজে দেবে। সংসার যখন করবি সব বুঝে যাবি। এই বলে তিনি সিন্ধুজার রেশম চুলে হাত রাখলেন। কিন্তু সেই সময় সিন্ধুজার এক কথার প্রকৃত মর্ম ঠিক আয়ত্ত হয়নি। হঠাৎই সুমন্তর ডাকে সিন্ধুজার ঘোর কাটল। খেয়ালে খেয়ালে ভাড়ারেই ঢুকে থেকে গেছে কতটা সময় কে জানে। ইস, এতক্ষণ ভাত হয়ে যেত। চটপট সিঁড়ি বেয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো। আসলে সকালের সময়টা সে খুব ব্যস্ত থাকে। সুমন্ত সকাল 9টার মধ্যে প্রাতরাশ সেরে প্যাক করা লাঞ্চ নিয়ে অফিসে যায়। অফিস ক্যান্টিনের খাবার পেটে ও মুখে দুটোতেই সয় না, কেমন যেন বিস্বাদ লাগে। অযথা লাল রং আর তেলের আধিক্যে আধসেদ্ধ সব তরকারি। এ কথা শোনার পর থেকেই সিন্ধুজা আর একদিনও সুমন্তকে ওই পটের বিবি মার্কা খাবার খেতে দেয়নি। নিজে হাতে স্বামীর ভালো লাগার পদ দিয়ে টিফিন বাক্সটা গুছিয়ে দিয়ে চলেছে আজ তো 28 বছর ধরে। কিন্তু কি অদ্ভুত, মানুষটার কাছে একদিনও শুনতে পায়নি সিন্ধু আজ মোচার ঘন্টটা হেব্বি হয়েছিল। না, সুনামের আশায় সে রান্না করে না। রান্নাটা যে একান্তই তার নিজের, বাকি তো আর কিছু নেই। সে যে প্যারাসাইট। স্বামী আর ছেলেমেয়ের মুখেও এই তকমাটা নিজের সম্পর্কে এতবার শুনেছে যে আর নতুন করে খারাপ লাগে না। ওই শব্দটা প্যারাসাইট টিভি, মোবাইল বা অন্য কোথাও দেখলে মনে হয় নিজেকেই দেখছে। ছোট থেকেই ব্রজমালিনী তার উপর বিশেষ প্রভাব বিস্তার করেছিল। তার এমন নামখানিও ব্রজমালিনীরই দেওয়া। সে নাকি নদীর মতো বয়ে চলে সবুজ করবে সকলকে। ঠাকুমার যত্ন করে রান্না করা, সকলকে পরিপাটি করে খেতে দেওয়া, এক থালায় ভাত মেখে নাতি নাতনিদের খাইয়ে দেওয়া, পান চিবিয়ে ঠোঁট রাঙা করা, এমন রঙিন রসালো জীবন খুব টানত সিন্ধুজাকে। তাই ইচ্ছে জন্মালো গুছিয়ে সংসার করব। উচ্চ মাধ্যমিকে স্টার পাওয়া সিন্ধুজার এমন হতদরিদ্র ইচ্ছে বান্ধবীরা হাসাহাসি করত। আর সুমন্তও তো এমনই মেয়ে চেয়েছিল, চাকুরিজীবী মেয়ে নাকি তার নাপসন্দ। অদ্ভুতভাবেই এখন সেই সুমন্তর কাছেই শুনতে হয়, তোমার আবার সময়ের কি দাম, পরজীবী হয়েই তো কাটিয়ে দিলে বেশ। ডাক্তারি পড়া মেয়ে আর ইঞ্জিনিয়ার ছেলের মুখেও একই কথা। কিভাবে পারলে মা সারাটা জীবন এমন প্যারাসাইট হয়ে জীবন কাটাতে? না, কাউকে কিছু উত্তর করে না সিন্ধুজা। আসলে সংসারের ভিতটা কেউ যদি ভালোবেসে গড়ে তাকে কি প্যারাসাইট বলে? উপরের একতল, দ্বিতল, ত্রিতলের ইটেরা কি বুনিয়াদি ইটকে প্রতিনিয়ত অমর্যাদা করে? ঝিনুক তো তার শক্ত খোলসের মধ্যে মুক্তকে সুরক্ষিত রাখে, তা বলে কি ঝিনুকের অস্তিত্বের প্রয়োজনই ছিল না? শিক্ষিত মানুষদের এসব বোঝায় কিভাবে? এমনকি আত্মীয় বন্ধুদের বাড়ি গিয়েও দেখেছে সুমন্ত চায়ের পেয়ালার প্লেট জুটলেও তারটা জোটেনি। আসলে তার মতো মানুষকে ঠিক কতখানি সম্মান দেওয়া যায় তা ঠিক বুঝে উঠতে না পেরে। সিন্ধুজার অবশ্য কিছুটা খারাপ লাগে না, নিজের জন্য না, তাকে দেওয়া হতভাগ্য পেয়ালাটার জন্য। মেয়ে সায়ন্তনী আর ছেলে সমরজিৎ চাকরি আর পড়াশোনা সূত্রে উভয় বাইরে। বিশাল পৈতৃক বাড়িতে শুধু দুটো মানুষ। সুমন্ত সারাদিন বাইরে, বাড়ি ঢুকতে রাত 9টা, আর যেটুকু সময় বাড়িতে থাকে নিজের মধ্যে নিমগ্ন থাকে। সিন্ধুজার এখন মনে হয় এই মানুষটার সাথে তার শুধু আলাপই হয়েছে, সেভাবে পরিচিত হয়ে ওঠা হয়নি। আসলে একে অপরের হৃদয়ে অবাধে ঘুরে ফিরে আসার জন্য যে উষ্ণ আন্তরিকতার সেতুর প্রয়োজন হয় সেটাই হয়তো গড়ে ওঠেনি। কর্মনিষ্ঠ মানুষ সুমন্ত সকল সময়ে মুখ ডুবিয়ে রয়েছে ল্যাপটপ কিংবা ফোনে। এখন সংসার আর সিন্ধুজার উপর তার অধিকার 100 ছাড়লেও দায়িত্বের খাতাটা এখনও খোলেইনি। আর প্রাণোচ্ছল সিন্ধুজাকে এই বাড়িতে আসা মাত্রই বুঝে নিতে হয়েছিল
বনেদি বাড়ির লোকজনেদের প্রাণ খুলে কথা বলাকে বাচালতা বলে। তাই সুমন্তর সাথে যোগাযোগটা নিতান্তই জৈবিক থেকে গেছে। সিন্ধুজার মনে আছে ওই একবারই, বোধহয় একবারই বিয়ের পরপরই একটা ইংরেজি এস লেখা আংটি সুমন্ত সিন্ধুজার অনামিকায় গলিয়ে দিয়ে বলেছিল, বলো তো সিন্ধু, এস কেন? ভেবে বলো। সিন্ধুজা ছটফট করে উত্তর দিয়েছিল, এতে ভাববার কি আছে, আমার নামের আদ্যাক্ষর। ওহো ম্যাডাম, আমার নামের আদ্যাক্ষর সিলমোহর বসিয়ে দিলাম, তুমি শুধু আমার। এই বলে সুমন্ত তাকে গাঢ় করে নিয়েছিল। ব্যাস, আর কোনোদিনও এমন ভেজা নিবিড়ত্ব পায়নি সে। তবে গত 4 মাস হলো সিন্ধুজাকে রক্তের সম্পর্ক বা নিজের মানুষটার কোনো আচরণ নতুন করে কষ্ট দেয় না। কেউ না জানুক, সে তো জানে তার ভালো থাকার উপর নির্ভর করছে বেশ কয়েকটা মুখের হাসি, পেটের অন্ন। 4 মাস আগে বাজার থেকে ফেরার পথে ও দেখেছিল দুটো শিশু আস্তাকুরের পাশে বসে সেখান থেকে বাছাই করে যতটা সম্ভব উৎকৃষ্ট খাবার মহানন্দে খাচ্ছে। কখনো আধ খাওয়া মুরগির হাড়, কখনো থার্মোকলের প্লেটে মোড়া পনিরের ঝোল মাখা কিছুটা ফ্রাইড রাইস। কনকনে উত্তরে হাওয়া শীর্ণ পোশাক ভেদ করে হাড়ে গিয়ে বিঁধছে। তাদের মা কিছুটা দূরে বসে তৃপ্তি সহকারে অপত্যের পেট ভরা দেখছে। স্বভাব শীতল সিন্ধুজা নিজেকে ঠিক রাখতে পারেনি, বাড়ি এসে হু করে কেঁদেছে। আর তখনই ব্রজমালিনীর অসমের কাজে আসা মুষ্টির চালের কথা মনে হয়েছে। সিন্ধুজা যখন মনে মনে এত বড় সিদ্ধান্ত নিচ্ছিল, বেশ কয়েকবার বলতে চেষ্টা করেছে সুমন্তকে, কিন্তু প্রতিবারই কথা পেড়ে দেখেছে সুমন্ত ভ্রু যুগল যতটা সম্ভব কুঁচকে ল্যাপটপে মুখ ঢুকিয়ে আলগা হুহা করেছে। সিন্ধুজার বুঝতে দেরি হয়নি তার কথা শোনার মতো বাড়তি খুচরো সময়ও তার নেই, থাকবেই বা কেন, সে যে প্যারাসাইট। আজ সিন্ধুজার বেরোতে একটু দেরিই হলো। সুমন্ত বেরোনোর ঠিক ঘণ্টাখানেকের মধ্যে বেরিয়ে পড়ে। যখন প্রথম শুরু করলো তখন বাড়ি থেকে রেঁধেই নিয়ে যেত, কখনো উদ্বাস্তুদের এলাকায়, কখনো এদো গলির বস্তি। প্রথম শুধুমাত্র কচি কাচাদের জন্যই রান্না করা খাবার নিয়ে যেত। আসলে সংকোচ আর ভয় কাটিয়ে উঠতে সিন্ধুজার কিছুটা সময় লেগেছে। ওখানে সে পেয়েছে অফুরান ভালোবাসা। তার তৈরি থোড় ঘন্ট আমের চাটনি চেটেপুটে খেতে দেখে ওর চোখ থেকে আনন্দের ধারা বইত। গত 28টা বছরে বেশ খানিকটা মুষ্টির চাল জমেছিল। সত্যি যে এই স্ত্রী ধনটি এত বড় কাজে লাগবে সে কখনো ভাবতে পারেনি। এখন মুষ্টির চাল ফুরোলেও সদিচ্ছা ঘাড়ে চেপে বসেছে। ব্যাংকের লকার ভর্তি ব্রজমালিনীর দেওয়া গহনা আছে তো, বন্ধক রেখে যা সুদ পায় তাতে বেশ চলে যাচ্ছে সিন্ধুজার নতুন পরিবারের। স্বামীর কাছে একবারও হাত পাতেনি সে। এখন প্রায় 1000 খানেক লোকের পেটের প্রদাহ মেটায়ও। কেউ হয়তো ভিক্ষা করে ফেরে, কেউ 8 মাসের গর্ভবতী, আবার কারো হয়তো ঈশ্বর সৃষ্টির সময় হাত পা দিতেই বেমালুম ভুলে গেছেন। যখন সকলে একসাথে বসে খায় সিন্ধুজার যে তৃপ্তি হয় তা আগে কিছুতেই সে পায়নি। এখন অবশ্য বাড়ি থেকে রান্না করে নিয়ে যেতে হয় না। সকলের কাছেই সে যে এখন খুব পরিচিতা, পরমাত্মীয়া। ছোটোখাটো প্রতিষ্ঠান হয়ে গেছে সকলের উদ্যোগে। সিন্ধুজা নিয়ম করে টাকা দিয়ে আসে আগের দিন, বাজার ওরাই করে। তবে নিজে হাতে রান্নার লোভ সে ছাড়তে পারেনি। বয়স্ক মানুষেরা যখন তাদের শীর্ণ হাত দিয়ে তার মাথায় আশীর্বাদে হাত রাখে, এই প্রাপ্তি যে পেয়েছে সেই জানে। আর সকল কিছু লোভ সম্বরণ করা গেলেও এটা ত্যাগ করা যায় না। এখন অবশ্য একটা এনজিও তাকে সাহায্যের হাত বাড়িয়েছে। আজ বছর 7 বল্টুর জন্মদিন। সেই উপলক্ষে বাড়ি থেকে কিছুটা পায়েস রান্না করে সেখানে পৌঁছতেই দেখছে সারা বস্তির লোক জড়ো হয়েছে এক জায়গায়। বল্টু ছুটতে ছুটতে এসে তার হাত ধরে টানতে থাকলো, দিদিমণি দেখো, টিভি থেকে লোক এসেছে গো, তোমাকে টিভিতে দেখাবে গো। সিন্ধুজা দেখলো সে ঢুকতেই মিডিয়া তাকে অভিবাদন জানিয়ে ছেঁকে ধরেছে। ঘরোয়া সিন্ধুজা বেশ অপ্রস্তুত মুখে গুটি কতক প্রশ্নের আনাড়িভাবে উত্তর দিয়ে পালিয়ে বাঁচল। সে যে কোনোভাবেই প্রচারে আসতে চায় না। এদিকে সুমন্তর অফিস কলিগ আকাশ ক্যান্টিনের টিভিতে সিন্ধুজার মিনিট 2 ইন্টারভিউ দেখে লাফিয়ে এসেছে সুমন্তর কাছে। কি সুমন্তদা, তুমি যে এমন ছুপা রুস্তম তা তো জানতাম না। শেষ পর্যন্ত চ্যারিটি, বাহ, দারুণ দারুণ। ভাগ্য করে স্ত্রী পেয়েছো দাদা। এমন স্ত্রীর হাজব্যান্ড হওয়ার যোগ্যতা বোধহয় তোমারই আছে, আমাদের নেই। ট্যাক্স তো এবার কিছু বাঁচবে দাদা। এক নাগাড়ে বকবক করে
খ্যাক খ্যাক শব্দে হাসতে থাকলো। হতবুদ্ধি সুমন্ত ছুটে গেল ক্যান্টিনের দিকে। মনের ভেতর তোলপাড় চলছে। এসব কি বলছে আকাশ? চ্যারিটি? আমি সিন্ধুর হাজব্যান্ড, তাই ভাগ্যবান। সব মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে সুমন্তর। স্বল্পক্ষণের অপেক্ষার পরই ক্যান্টিনের জায়ান্ট স্ক্রিনে রিপিট টেলিকাস্টে ভেসে উঠল প্রতিদিনের দেখা অপরিচিত সিন্ধুর মুখখানা। ওর ছোট্ট প্রতিষ্ঠান, হাবাতে মানুষেরা ঘিরে দাঁড়িয়ে রয়েছে তাকে, যেমন পাড়ার প্রতিমা বরণের সময় হয়। সিন্ধুজা নাকি তাদের কাছে দেবীর এক রূপ, আর এক পাল কচিকাচা এদের নাকি অন্ন যোগানের সাথে সাথে পড়ায়ও সিন্ধু। অসুস্থ হলে সেবা করে নিজে হাতে। সব শেষে সিন্ধুর মুখ থেকে যা শুনল সুমন্ত নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ব্লেজার পরিহিতা মহিলা সাংবাদিকের সামনে দৃপ্ত কণ্ঠে সে বলল, এই সাধু কার্যের উদ্যোগ নাকি তার স্বামীর। সুমন্তই নাকি অর্থ আর সামর্থ্য দিয়ে তাকে সাহায্য করেছে। সে তো নিতান্তই প্যারাসাইট। আজ সুমন্তর গাল বেয়ে মোটা আকারের নোনা ফোঁটা গড়িয়ে গেল। ত্রস্ত হাতে মুছে ফেলেই এদিক ওদিক তাকিয়ে দেখে নিল, ইস, কেউ দেখে ফেললো না তো। বাড়ি ফেরার পথে বারবার আনমনা হয়ে যাচ্ছিল সুমন্ত। ওই জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠা সিন্ধুর চেহারাটা ছবির মতো ভাসছিল। চিবুকের কাছে যে তিলটা, এখন ওটা বেশ লাগে না ওকে? ইস, চোখের কোলে কেমন শুষ্ক কালি জমেছে মেয়েটার। কতদিন যে ঠিকমতো দেখেনি কে জানে। আজ ওই স্মার্ট মহিলা সাংবাদিকটিকেও সুমন্তর চোখে বড্ড অপ্রতিভ লাগছিল সিন্ধুর সামনে। আর সিন্ধুর শেষ কথাটা, সকলের কাছে ওকে মহান বানিয়ে দিল মেয়েটা, অথচ সে নিজে। মেয়েটাকে কতদিন সকলের সামনে, বন্ধুবান্ধবের চাকরিরতা স্ত্রীদের সামনে প্যারাসাইট বলে উপহাস করেছে। বলেছে সে নাকি রান্না আর সংসার ছাড়া কিছুই জানে না। বাড়ি ফিরে কখনো মেজাজ ভালো থাকলে সিন্ধুর অভিমানী মুখ দেখে বলেছে, এত রিয়্যাক্ট করার কি আছে, তোমায় নিয়ে একটু মজা করছিলাম। কখনো বুঝতেই চেষ্টা করেনি মানুষের আত্মসম্মান নিয়ে উপহাস করাকে মজা বলে না, যথাযথভাবে অভদ্রতা বলে। বাড়ি ঢোকার মুখেই যে স্টেশনারি দোকান, সেখান থেকে বেশ কিছু পরিচিতদের ডাক পেল সুমন্ত। সকলের মুখেই একই কথা, আপনি তো মহান মানুষ, আর উপযুক্ত সহধর্মিণীও পেয়েছেন। উপযুক্ত? সে যে নিজেই সিন্ধুর উপযুক্ত নয়। সুমন্তর খুব মনে হচ্ছে সে যেন নিজের সত্তা হারিয়েছে, অপরের কাছে ধার করা অস্তিত্ব নিয়ে ঘুরছে। সে তো সুমন্ত সেন নয়, মিস্টার সিন্ধুজা সেন। নিজেকে বাঁকা হাসিতে বোঝালো, একেই তো বলে প্যারাসাইট। বাড়ি ঢুকতেই সিন্ধু কাঠগড়ায় অপরাধীর মতো বলতে শুরু করলো, আমি তোমায় আগে অনেকবার বলতে চেয়েছিলাম, তুমি যে শোনোনি গো। সুমন্তে সিন্ধুর মুখের দিকে তাকালো। এই 48-এও কিশোরী বয়সের সারল্য ফুটে উঠছে মুখে। নিজেকে এই নিষ্পাপ মনটার খুনি মনে হচ্ছে। কাছে গিয়ে কোমল শীতল হাত দুটো জড়িয়ে ধরে কপালে ঠেকালো সুমন্ত। এমন সুমন্তকে সিন্ধু আগে দেখেনি। আমাকে ক্ষমা করা যায় না সিন্ধু? সিন্ধু বিষের তরুণীর মতো ঠোঁট ফুলিয়ে আশ্রয় নিল পরামর্শের বুকে। এতদিনের জমাট বরফ গলিয়ে সুমন্তকে প্রাণপণে আঁকড়ে ধরে বলল, আমি তো তোমাকেই আলম্ব করেই বাঁচতে চেয়েছিলাম, প্যারাসাইট হয়ে নয়। সিন্ধু যে এটুকু বুঝেছে, যতদিন না নারী পুরুষ নির্বিশেষে এই সমাজ আধুনিক হবে, স্বাবলম্বী শব্দের প্রকৃত অর্থ বুঝবে, মেয়েরা হয়তো প্যারাসাইট থাকবে, সে উপার্জন করুক বা নাই করুক। দায়িত্বের বোঝা আড়ম্বরের কৌশলে চাপিয়ে তাকে অধিকারহীন করা হবে নিরন্তর। শুনছিলেন আজকের গল্প প্যারাসাইট, এক নারী কথা, কলমে মৌমিতা চক্রবর্তী। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।